দর্শক, আগামী সময় স্পোর্টসে আপনাদেরকে স্বাগত। আমি আপনাদের সঙ্গে আছি শিহাবুদ্দিন, স্পোর্টস রিপোর্টার। আমরা আজকে কথা বলবো নিউজিল্যান্ড সিরিজ নিয়ে, যেই সিরিজের প্রথম ম্যাচটা চট্টগ্রামে বাংলাদেশ খুব ভালোভাবে জিতেছে। সেটা দেশের মাটিতে সবচেয়ে বড় রান তারা করে জয় রেকর্ড। আমরা আজকের সাথে আমাদের সাথে আছেন দেশ রূপান্তরের সিনিয়র রিপোর্টার সামিউর রহমান মাহিদ ভাই। আমরা আজকে যে জিনিসগুলো নিয়ে কথা বলবো সেটা নিউজিল্যান্ড সিরিজে বাংলাদেশের দলটা কেমন, কীভাবে সিরিজটা জিততে পারে, তাদের ব্যাটিংটা কেমন ছিল এবং বোলিংগুলো নিয়ে কথা বলবো। আমরা শুরুতে জানতে চাই যে সিরিজ জয়ের ব্যাপারে আপনি কতটুকু আশাবাদী, যদিও প্রথম ম্যাচটা জেতা সবসময়ই একটা দলকে এগিয়ে রাখে। ধন্যবাদ শিহাব। বাংলাদেশ প্রথম ম্যাচে যে পজিটিভ অ্যাপ্রোচ দেখিয়েছে ব্যাটিংয়ে, তাতে আমি আশাবাদী যে বাংলাদেশ দ্বিতীয় ম্যাচে এই সিরিজটা জেতা নিশ্চিত করবে এবং তৃতীয় ম্যাচে বাংলাদেশ স্কোয়াডের অন্য যারা সুযোগ পাননি একাদশে, সেই সব ক্রিকেটারদেরকে একটু বাজিয়ে দেখার একটা সুযোগ টিম ম্যানেজমেন্ট নেবে। আপনি আপনার যে আস্থার জায়গাটা তাওহিদ হৃদয়ের উপর আপনার ছিল না। আপনি বলছিলেন যে তাওহিদ হৃদয়ের ভালো একটা ধারাবাহিকতা নেই, কোনোদিন ভালো খেলে কোনোদিন খারাপ, কিন্তু দেখা গেছে কালকে ম্যাচ দেখতে দেখতে আপনাকেই দেখিয়ে বাংলাদেশটা ম্যাচ জিতিয়ে দিল তাওহিদ হৃদয়। আপনার কাছে এখন তার ব্যাটিংটা কেমন লাগলো এবং শামীমের ব্যাটিংটা নিয়ে আলাদা করে একটু। না, আমি ভুল প্রমাণিত হলে দিন শেষে ভালোই লাগে, বিশেষ করে বাংলাদেশের ব্যাটসম্যানরা যদি ভুল প্রমাণিত করতে পারেন আমাদেরকে, বা যারা আমরা আসলে তারা মনে করেন তাদের সমালোচনা করি। ব্যাপারটা হচ্ছে যে তাওহিদ হৃদয় নিজেও কিন্তু বলেছেন যে তিনি এই পজিশনটায় খুব একটা কমফোর্টেবল না, এবং তাওহিদ হৃদয়ের যে এর আগে ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে চট্টগ্রামে টি-20তেই একটা ইনিংস তিনি খেলেছিলেন, যেটা 80 অড সামথিং, এবং ওনার রানগুলো যখন এসছিল তখন আসলে ম্যাচের রেজাল্ট অলরেডি ডিসাইডেড হয়ে গিয়েছিল, যে বাংলাদেশ ম্যাচটা উনি চেস করার মতো জায়গাতেও আর ছিল না, রানটা এতই বেড়ে গিয়েছিল। তো সেই জায়গায় আসলে তার কালকের ইনিংসটা ডিসাইসিভ, এবং যেটা বলতে হয় যে তাওহিদ হৃদয়ের সঙ্গে আসলে সবচেয়ে ইম্পর্টেন্ট রোলটা কিন্তু প্লে করেছে পারভেজ হোসেন ইমন, যে তার 14 বলে 28 রানের যে ইনিংসটা, দ্যাট গেভ বাংলাদেশ মোমেন্টাম। বাংলাদেশের ব্যাটিংটা যদি আপনি একটু ব্যবচ্ছেদ করেন তাহলে দেখবেন বাংলাদেশের দুই টপ অর্ডার ওপেনিং ব্যাটসম্যান সাইফ হাসান এবং তানজিদ হাসান তামিম, তারা পাওয়ার প্লেতে 6 ওভারে 36 বলের মধ্যে 18টা বল ডট দিয়েছেন। বাংলাদেশের কিন্তু প্রথম 10 ওভার শেষে রান ছিল 77 খুব সম্ভবত, পরের 10 ওভারে বাংলাদেশের 100-র বেশি রান লাগতো, এবং এরকম সিচুয়েশনে বাংলাদেশ বেশিরভাগ সময় ম্যাচটা জিততে পারে না। কিন্তু বাংলাদেশের ম্যাচটা জেতার পিছনে সবচেয়ে বড় ভূমিকা হয়েছে পারভেজ হোসেন ইমনের, তার যে মাঝখানের মিডল অর্ডারে নেমে 14 বলে 28 রানের যে ইনিংস, এই ইনিংসটাই বাংলাদেশের ইনিংস মানে ব্যাটিংটাকে একটা ফ্লো দিয়েছে, এবং সেটার পর এসে শামীমের যে ফিনিশিংটা, তার কত 33 রান বোধহয় 21 বলে না কত এরকম যে ইনিংসটা, দেখেন যে বাংলাদেশের 183 রান চেস করতে গিয়ে বাংলাদেশের ইনিংসের রান পার ওভার হচ্ছে 9, তাই না? আস্কিং রান রেট জাস্ট অ্যাবাভ 9। তো সেই জায়গায় কিন্তু আমাদের দুই ওপেনার ইভেন পাওয়ার প্লের ভিতরেও তারা বাংলাদেশকে একটা ভালো স্টার্ট দিতে পারে না, এবং বেশিরভাগ ক্ষেত্রে টি-20 ম্যাচে একটা হেলদি টার্গেট চেস করতে গেলে পাওয়ার প্লেতে যদি একটা বড় চাঙ্কের রান না আসে, তাহলে এই ক্ষেত্রে ম্যাচটা বের করাটা ডিফিকাল্ট হয়। বাট থ্যাঙ্কস টু পারভেজ ইমন অ্যান্ড শামীম অ্যান্ড তাওহিদ হৃদয়, তারা একটা হায়ার স্ট্রাইক রেটে ব্যাট করে ফাইনালি 12 বল হাতে রেখে বাংলাদেশ টার্গেটটা চেস করেছে। শামীমের ইনিংসে আমরা একটা ছক্কা দেখেছি, যেটা সচরাচর আন্তর্জাতিক ক্রিকেটে আনকনভেনশনাল শট বলা হয়। ওই রকম প্লেয়াররাই খেলে যারা আইপিএলে বেশিরভাগ খেলে থাকে। এই যে জিনিসটা রপ্ত করা, এটা বাংলাদেশের প্রেক্ষাপটে কতটা জরুরি? শামীম স্পেশালি যে জায়গায় সে ব্যাট করতে আসে, এই জায়গা থেকে আসলে তার এই ধরনের আনকনভেনশনাল শট হ্যাবিট ক্রিয়েট করাটা, মানে এই ধরনের শট খেলার প্র্যাকটিস করাটা খুব জরুরি। সে হয়তো কখনো কখনো এরকম শট খেলতে গিয়ে আউটও হয়ে যাবে, কিন্তু এই শটগুলো খেলার প্র্যাকটিসটা থাকা জরুরি। যেমন আমরা দেখি ভারতে হার্দিক পান্ডিয়াকে, কিংবা এই সিচুয়েশনে যারা ব্যাট করতে নামে, শামীম যখন ব্যাট করতে আসবে তখন কিন্তু দলের ইনিংসের খুবই কম বল থাকবে, হয়তো 4 ওভার, সর্বোচ্চ 5 ওভার। হ্যাঁ, তো সেই জায়গা থেকে সে যতগুলো বল স্ট্রাইক পাবে তাকে ম্যাক্সিমাম রেটে সেই রানগুলো স্কোর করতে হবে। তো এই জন্য আসলে বাজে বলের অপেক্ষা করার সময় তার জন্য থাকবে না। তো এই জায়গাটা থেকে সে আসলে ভালো ডেলিভারিগুলোকে বাউন্ডারিতে কনভার্ট করা যায়, তাকে সেই অ্যাটেম্পটা নেওয়ার জন্যই তাকে এই ধরনের আনকনভেনশনাল শটগুলো সে ট্রাই করে, এবং তার এই এবিলিটির উপরেই কিন্তু ক্যাপ্টেন আস্থা রেখে দেখবেন যে কিছুদিন আগে আয়ারল্যান্ডের সঙ্গে সিরিজে শামীমকে টি-20 দলে রাখার জন্য ক্যাপ্টেন তখন সেই সময়কার চিফ সিলেক্টরের এগেনস্টেও চলে গিয়েছিল। অনেকেই
ভেবেছিল যে আজকের ম্যাচে গতকালকের ম্যাচে সাকলাইনকে খেলানো হবে, সে ডেবু হয়ে যাওয়ার মতো অবস্থা, সেখানে রিপন মণ্ডলকে খেলানো হয়। খুবই দারুণ একটা লাস্ট ওভার করেছিলেন, তার লাস্ট ওভারে ইয়র্কার দেওয়ার সক্ষমতা খুব ভালো। ওভারঅল বোলিংটা নিয়ে বলবেন যে 183 রান কি একটু বেশি দেওয়া হয়েছে? না, আসলে টি-20তে যদি একটা ফ্ল্যাট ব্যাটিং সার্ফেসে খেলা হয় 180 কিন্তু একটা পার স্কোর। হ্যাঁ, টি-20তে দর্শক এসে দেখতেই চায় যে ব্যাটসম্যানরা ভালো করবে, রান হবে, সে বড় রান চেস করবে। টি-20তে কিন্তু ওয়ানডের মতো যে আমি 10 ওভারে 40 রান দিব, 3টা মেডেন নিব, 2টা উইকেট নিয়ে বের হয়ে যাব, এরকম না। টি-20তে বাজে বলেও তো মার খাবে বোলার, ভালো বলেও মার খাবে, যেটা বললাম শামীমের ব্যাটিংয়ের ক্ষেত্রে, যে তাকে তো ভালো ডেলিভারিগুলোকেও বাউন্ডারিতে কনভার্ট করতে হবে। ঠিক সেরকম বোলারদেরকেও আসলে যে একটা বলে ছক্কা হজম করলে পরের বলটা যেন ভালো করা যায়, সেই মাইন্ডসেটটা থাকতে হবে। ধরে নিতে হবে যে এখানে ধরেন 4 ওভারে 40 একজন পার যে কনসিড করবে, সেখান থেকে কত কম করতে পারে, সেটাই যদি করে সেটা তার জন্য একটা ভালো বোলিং হিসেবে কাউন্ট হবে। ধন্যবাদ সামি ভাই আপনাকে। এবং অবশ্যই আমরা চাইবো যে কালকের ম্যাচেই যেন বাংলাদেশ সিরিজটা জিতে, যেই সিরিজটা নিউজিল্যান্ডের সঙ্গে খুব ভালো একটা গুরুত্বপূর্ণ বিষয় হবে। বিশ্বকাপ খেলতে না পারার পরে প্রথম সিরিজ, এর আগেও নিউজিল্যান্ডকে হারিয়েছে, আরও একবার নিউজিল্যান্ডকে হারানোর আনন্দটা দর্শকরা পাক, সেই আশা রেখে শেষ করছি আজকের মতো। ধন্যবাদ আপনাদেরকে।